নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক সমরেশ মজুমদারের লেখা গল্প একসঙ্গে থাকা। কানপুর স্টেশনের ওয়েটিং রুমে বসে যখন সময় কাটছে না, তখন এক ভদ্রলোককে দেখতে পেলাম। মধ্যবয়সী, হাতে সুটকেস, পিছনে কাছাকাছি বয়সের সুন্দরী মহিলা, যার চোখে রঙিন চশমায় ঢাকা। ভিতরে ঢুকে চারিপাশে তাকিয়ে আমার কাছাকাছি চেয়ারে বসলেন। কিছু সুন্দরী আছেন যাদের উগ্রতা একটা সীমার মধ্যে থাকে, একটু ঘরোয়া বলে মনে হয়। এই মহিলা তেমনই। ভদ্রলোকের মাথায় দুটো টাক পড়েছে, বোঝা যায় বছর দেড়েকের মধ্যেই সবটাই টাক হয়ে যাবে। শরীর বলছে নিয়মিত ব্যায়াম করেন। আমার দিকে তাকিয়ে যেভাবে হাসলেন, তাতে বুঝলাম ওর ব্যক্তিত্ব তৈরি হয়নি। আমি মাথা নাড়লাম। ওয়েটিং রুমে একটু আগে ভিড় ছিল। দিল্লির ট্রেনটা এসে সেই ভিড় হালকা করে দিয়েছে। কলকাতা ট্রেন আসবে ঘন্টা দুয়েক পরে। এখন সন্ধে পেরিয়ে গিয়েছে। এই সময়টা চেয়ারে বসে থাকা ছাড়া আর কিছুই করতে ইচ্ছা করছিল না। হঠাৎ ভদ্রলোক বললেন, এক্সকিউজ মি, আর ইউ বেঙ্গলি? হ্যাঁ, বললাম। বাহ, ভালো হলো, আপনার কাছে দেশলাই আছে? এটা সেই সময়ের কথা যখন আমি ধূমপান করতাম। অতএব পকেট থেকে দেশলাইটা বার করে ওকে দিয়ে দিলাম। দিয়ে অবাক হলাম, কারণ তিনি দেশলাইটা সুন্দরীর হাতে দিলেন। সুন্দরী আমার দিকে তাকিয়ে যেভাবে মাথা নাড়লেন, তাতে মনে হলো ধন্যবাদ বললেন। তারপর গলা তুলে বললেন, আমি যদি এখানে স্মোক করি তাহলে কেউ যদি আপত্তি করেন তো বলতে পারেন। আশেপাশে বসা যাত্রীদের কেউ তাকালেন, কিছু বললেন না। দেখলাম একটা দামি প্যাকেটের ব্যাগ থেকে বের করে তা থেকে সিগারেট তুলে ঠোঁটে রাখলেন সুন্দরী। দেশলাইয়ের কাঠিতে আগুন ধরিয়ে সিগারেট জ্বালালেন, কিন্তু দেশলাইটা ফেরত আর দিলেন না। একটা উদ্ধত ভঙ্গি এখন ওর মধ্যে, যা আমার খারাপ লাগলো না। ভদ্রলোক বললেন, আমি নিখিল মিত্র, ইনি আমার স্ত্রী সুদর্শনা, কলকাতায় ফিরছি। আপনি? আমার নাম ভদ্রলোক বোধহয় প্রথম শুনলেন। কলকাতায় যাচ্ছে জেনে বললেন, সমস্যা একটাই, আমরা দুটারে দুটো আপার বাত পেয়েছি। যারা নিচের বাত পেয়েছেন তাদের একজন কি উপরে উঠে ওকে জায়গা ছেড়ে দেবে? অনুরোধ লোকে তো ঢেকিও গেলে। অনুরোধ করবেন, জবাব দিলাম, আপনার বাত? লোয়ার। বাহ, লাকি লোক। ভদ্রলোক বলা মাত্র সুন্দরী চাপা গলায় বললে, নিখিল? হ্যাঁ, ট্রেনে উঠে শুরু করলে বোধহয় ভালো হতো। ভদ্রলোক বললেন, আপার বাথে বসে। তাছাড়া কোনটা ভালো তা তোমার থেকে আমি ভালো জানি। সুন্দরী গভীর মুখে সিগারেট টান দিলেন। এবার নিখিলবাবু ভদ্রমহিলার সাইড ব্যাগ থেকে একটা সাদা বোতল বের করে এগিয়ে দিলেন। দেখে মনে হচ্ছিল বোতলে পরিশুদ্ধ জল রয়েছে। সুন্দরী বোতলে ছিপি খুলে এক ঢোক গলায় ঢেলে সিগারেট নেভালেন। নিখিলবাবু বললেন, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি? খবরের কাগজে আছি। অর্ধসত্য বললাম। সময় পেলেই আমরা বেরিয়ে পড়ি। সুদর্শনার খুব বেরোনোর শক্ত, পুরো ইউরোপ ঘোরা হয়ে গিয়েছে। কলকাতায় থাকেন কোথায়? নিখিলবাবু গল্প করছিলেন ভবানীপুরে। আমার নিউ আলিপুরে। সুদর্শনা ভিড়ের মধ্যে থাকতে পারে না। ও দেখলাম ঘন্টা দেড়েকের মধ্যে সুন্দরী খালি বোতলটা নিখিলবাবুর হাতে ধরিয়ে দিলেন। নিখিলবাবু সেটাকে নিয়ে চলে গেলেন টয়লেটে। ফিরে এলেন খালি হাতে। সুন্দরী আবার দ্বিতীয় সিগারেট যখন ধরালেন, তখন লক্ষ্য করলাম তার হাত কাঁপছে। কাঠির আগুন নেভাতে সময় দিলেন। ট্রেন আসছে ঘোষণা হতে সবাই দরজার দিকে ছুটল। নিখিলবাবু তার স্ত্রীকে পেছনে রেখে আমি প্ল্যাটফর্মে এসে কুলিকে জিজ্ঞাসা করলাম,
কামরার হদিশ পেয়ে গেলাম। তখনই ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছে গেল। আমি উঠতেই যাচ্ছিলাম, নিখিলবাবু গলা শুনতে পেলাম, একটু হেল্প করবেন? ট্রেনে উঠে ওদের সুটকেস উপরে তুলে দিলাম। নিখিলবাবু খুব যত্ন করে ভদ্রমহিলাকে উপরে তুললেন। আমার লোয়ার বাথ ফাঁকা, দখল নিলাম। কিন্তু তখনই ওরা পৌঁছে গেলেন। নিখিলবাবু বললেন, সুদর্শনা ডিনার করে উপরের বাথে উঠবে, ততক্ষণ আপনার এই লোয়ার বাথে বসতে পারেন। নিশ্চয়ই, বলে জানলার কাছে সরে গেলাম। ওরা বসলেন। সুদর্শনার যে নেশা ভালো মতন হয়েছে তাতে সন্দেহ নেই। বোতলে হয় জিন নয় ভদকা ছিল, কিন্তু তিনি কথা বলছেন না, শান্ত হয়ে বসে আছেন। ট্রেন ছাড়ল। খানিক বাদে সুদর্শনা বললেন, আমি বাথে শোবো। চমকে উঠলাম। আমার পায়ে ব্যথা, উপরে ওঠা অসম্ভব নয়। নিখিলবাবু বললেন, এটা ওর বাথ, তুমি কষ্ট করে উপরে উঠে ঘুমিয়ে পড়লেই হাওড়া এসে যাবে। ইম্পসিবল, আমি কেন কষ্ট করব নে? নো আর নয়। সুদর্শনা দুলছিলেন। টিকিটের ক্রাইসিস, বুঝতে চেষ্টা করো। ভাড়মে যাক তোমার ক্রাইসিস। সুদর্শনা সোজা হলেন। ওকে আমি দেখছি কোথাও লোহার বাথ খালি আছে কিনা। তিনি উঠে দাঁড়ালেন। নিখিলবাবু বললেন, তুমি বসো, আমি দেখে আসছি। খবরদার তুমি যাবে না, আমাকে আমার জায়গা খুঁজতে দাও। প্রায় টলতে টলতে সুদর্শনা কামরার প্যাসেজ দিয়ে চোখের আড়াল করে চললেন। নিখিলবাবু বললেন, কি হবে? বললেন, আপনি সঙ্গে যান, পাবলিক প্রতিবাদ করতে পারে, আমাকে দেখেও আরও ক্ষেপে যাবে। বাড়িতে ও এই অবস্থায় গেলে আমি চোখের আড়ালে থাকি। প্লিজ আপনি যান, এই হেল্পটুকু করুন। ভদ্রলোককেই আমার অসহায় বলে মনে হল। অজ্ঞতা উঠলাম। দুপাশের যাত্রীরা তখনও রাতের খাওয়া শেষ করেছেন। আমিও দেখতে দেখতে শেষ পর্যন্ত এসে কোথাও সুদর্শনাকে পেলাম না। ভাবলাম টয়লেটে গেছে। টয়লেট খালি। করিডোর দিয়ে পাশের কামরায় যেতেই চমকে উঠলেন। হু হু গতিতে ট্রেন ঝুলছে আর দরজা খুলে হ্যান্ডেল ধরে টলছেন সুদর্শনা। তার পেছনে আমি দেখতে পাচ্ছি। হঠাৎ মনে হলো বাইরে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন না তো? কথা বললেই যদি চমকে ওঠেন আর ব্যালেন্স হারান, তাহলে শরীর আর চেনা যাবে না। কি করব? পেছন থেকে জড়িয়ে ধরে টেনে ভিতরে নিয়ে আসব। এই সময় তিনি পেছনে তাকালেন, বললেন, ও আপনি? ওখান থেকে সরে আসুন প্লিজ। কেন সরে আসবো কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমার জীবনে কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে তার খবর জানেন? না, এবার হলে আমার খুব খারাপ লাগবে। তাই? আচ্ছা, নিখিল আপনাকে পাঠিয়েছ তো? বলুন। সত্যি বললে যদি বাইরে ঝাঁপ পড়েন, তাই মিথ্যা বললাম। না না। কার সঙ্গে আছি দেখুন। মেরুদণ্ডহীন ভোদা মানুষ, বউকে সিগারেট মদ এনে দেয়, কোনো পার্সোনালিটি নেই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সুদর্শনার ঠোঁট ব্যাকালো। ইভেন এই যে আপনি আপনার নাম বললেন, শুনে ওর কোনো প্রতিক্রিয়া হলো না। ওর কাছে আপনার আর একটা কালোয়ারের নাম কোনো পার্থক্য নেই। এই রকম লোকের সঙ্গে থাকা যায়? আপনি বলুন। বলছেন না না কেন? কত গল্প উপন্যাস লিখেছেন, আপনি সব জানেন, তা সত্ত্বেও আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? সুদর্শনার দরজা ছেড়ে আমার দিকে এগিয়ে এলো টলতে টলতে। আমি হতভম্ব। তাহলে এই ভদ্রমহিলা আমাকে অনেকক্ষণ আগেই চিনতে পেরেছিলেন, কিন্তু বোঝা যাননি। তার মানে ইনি গল্প উপন্যাসও পড়েন? হাত নাড়লেন মহিলা। ওর মায়ের জন্য যখন সময় ছিল তখন ডিভোর্স নিতে পারিনি। হাত ধরে কান্নাকাটি করে আমার জীবনটাকে নষ্ট করে গেছেন মহিলা। এখন আমার সময় নেই। সুদর্শনা একটু থামলেন, তারপর বললেন, আপনি এখানে কেন এলেন বলুন তো? না এলে? বললাম, চলুন, আপনি আমার বাথে ঘুমাবেন, আমি আপার বাথে যাব। সুদর্শনাকে তার ইচ্ছের বিরুদ্ধে নিয়ে গেলাম আমার বাথে। নিখিলবাবু খুশি হয়ে বললেন, থ্যাংক ইউ। হাওড়া স্টেশন ট্রেন থেকে নেমে ওদের হেঁটে যেতে দেখলাম পাশাপাশি। গত রাত্রে ছায়া বিন্দুমাত্রই নেই। রঙিন চশমা পরে সুদর্শন হাঁটছেন নিখিলবাবুর পাশে।
চমৎকার সুখী দম্পতির মতো। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।